শাপলা চত্বরের গণহত্যা নিয়ে আমাদের সামাজিক পরিসরে, রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা হয় নাই। সেই আলোচনা না হওয়ার দরুন যারা শহীদ হয়েছেন সেই শহীদদের আসল সংখ্যা কত সেই সংখ্যা আমরা জানি না। অধিকারের রিপোর্ট বলে 61 জন, হেফাজুল ইসলাম বলে একটি সংখ্যা, এক্সাক্ট কতজন মানুষ মারা গেছে সেই সংখ্যাটা অব্দি আজ পর্যন্ত নিরূপণ হয়নি এবং বিচার কার্যক্রমের কোনো অগ্রগতি হয়নি। শেখ হাসিনা 13 সালে শাপলা গণহত্যার পরেও 11 বছর ক্ষমতায় ছিল। এই 11 বছর শাপলা গণহত্যাকে ধামা চাপা দেওয়া হয়েছে এবং সেই ধামা চাপা দেওয়া হয়েছে আমাদের সুশীল সমাজের সুশীল বয়ানের মাধ্যমে। এখন সেই সকল দিন চলে গেছে, সকল রুদ্ধতা ভেঙে গেছে, সকল দরজা খুলে গেছে। বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়েছে শেখ হাসিনা শুধু 2024 সালের জুলাই মাসেই গণহত্যা সংঘটিত করেনি, 13 সালের 5ই মেও শাপলা চত্বরে গণহত্যা সংঘটিত হয়েছিল। আজকের এই মঞ্চ থেকে আমরা স্পষ্ট দাবি জানাই শহীদদেরকে, যারা শাপলা চত্বরে শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, তাদের পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মাহফুজ আলম বলেছিলেন লাল নিবেন না কালা নিবেন, ঠিক করেন ভাই ঠিক করেন। লাল মানে হচ্ছে বিচার, লাল মানে হচ্ছে রক্তের বদলা, আর কালো মানে হচ্ছে শোক। আপনারা শোক করবেন নাকি বিচারের দাবিতে আন্দোলন করে তুলবেন সেটা আপনারা ঠিক করেন। আমরা শাপলা গণহত্যার বিচার চাই, কিন্তু সেটা শাহবাগের পন্থায় আবার চাই না। আমরা চাই বাংলাদেশে শেখ হাসিনা বিডিআর অফিসারদেরকে হত্যা থেকে শুরু করে শাপলা চত্বরের গণহত্যা, রাজনৈতিকভাবে যত মানুষদেরকে গুম খুন করা হয়েছে, জুলাই মাসে যে গণহত্যা হয়েছে, সবগুলো খুনের বিচার করা হবে, সবগুলো খুনের তদন্ত করা হবে, সবগুলো খুনের রহস্য উদ্ঘাটন করে যারা জড়িত ছিল সবাইকে আদালতের মাধ্যমে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং বর্ষি আর নয়, তুরন্ত আর নয়, আমরা এখন থেকে শাপলার গণহত্যার বিচারের দাবিতে সামনের পথ চলব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাহিদ হাসান ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চিন্তক, লেখক এবং আন্তর্জাতিক সাংবাদিক জনাব রেজাউর রহমান লেলে। জনাব রেজাউর রহমান লেলে। সম্ভবত ওজন বেশি, তাই ভেঙে পড়ে যাচ্ছে মনে হচ্ছে। যাই হোক, সবাইকে শুভেচ্ছা। আজকে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের সামনে বসে আছেন। তারা আজকে অনেকেই আপনারা মাননীয় বসে আছেন। আমি দেখতে পাচ্ছি নাইম ভাই আছেন, আলামিন ভাই আছেন। তারা জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করেন। মঞ্জুর ভাই এনেছে পার হয়ে গেছে বিচারহীনতার এবং সেই বিষয়কে কেন্দ্র করে আজকে যে আলোচনা সভা, সেখানে খুব পয়েন্ট ওয়াইজ কয়েকটা কথা আসলে বলতে চাই। নিঃসন্দেহে এই শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটার আসলে কোনো বিচার প্রক্রিয়া একবারেই যে হয় নাই তা না। কিছু মাত্রায় মাঝে মাঝে আমরা কিছু অল্প অল্প কথাবার্তা শুনি এবং আমার আগের বক্তা জাহিদ ভাই যেটা বললেন যে কতজন সংখ্যায় আসলে মারা গেছেন, কতজন সংখ্যায় আসলে আহত হয়েছেন, নিহত হয়েছেন, সেই সংখ্যা তত্ত্বের যেই আলাপ আলোচনা, সেই আলাপ আলোচনা মানবাধিকার কর্মী হিসেবে আমার কাছে একদমই প্রয়োজনীয় মনে হয় না। 61 জন মারা যাওয়া এবং বিনা বিচারে এবং নির্বিচারে গুলি করার মধ্য দিয়ে প্রায় 1.5 লাখ বুলেট ব্যবহার করে মারা যাওয়া, সেইটাতে 1 জন মারা যাওয়া আর 61 জন মারা যাওয়া, বা 66 জন মারা যাওয়া, 58 জন মারা যাওয়া, বা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিবেদন অনুযায়ী 39 জন মারা যাওয়া, আমার কাছে সব একই। কিন্তু আমার কাছে যেটা এক না সেটা হলো
বিগত ডক্টর ইউনূসের যেই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা ছিল সেই সময় একজন উপদেষ্টাও সমাজে খুব শক্তভাবে বলেন নাই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারগুলো আমরা কেমন করে করব। একই সাথে আমরা যারা আন্দোলন কর্মী ছিলাম, মানবাধিকার কর্মী ছিলাম, আপনারা অনেকেই তাদেরকে কোট আনকোট সুশীল বলে গালি দেন, বকা দেন। এই সুশীলরাও এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার কেমন করে করবেন, কি প্রস্তাবনায় করবেন সেগুলো নিয়ে কথা বলেন নাই। জোরপূর্বক গুম নিয়ে বিরুদ্ধে কমিশন হয়েছে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে তদন্ত করবার চেষ্টা করা হয়েছে, সেটা সত্য উদ্ঘাটন করবার চেষ্টা হয়েছে। কিন্তু যারা আমরা আন্দোলন কর্মী ছিলাম তারা বরাবরই বলে গেছি শহীদ শহীদ শহীদ। জার্মানিতে এক সময় আলোচনা শুরু হয়েছিল যে জিউসরা তাদের মুক্তি আসলে কেমন চায়, জিউস হিসেবে চায় না নাগরিক হিসেবে চায়। বাংলাদেশের নাগরিকদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে তারা কি বাংলাদেশের নাগরিকের মুক্তি শহীদ হিসেবে চান না নাগরিকতা রক্ষা করে নাগরিক অধিকার সুরক্ষা রেখে তাদের মুক্তি চান। আমার আগে একজন বক্তা বলেছেন শুধু আলেম ওলামারাই মারা যান নাই, পাখি নিয়ে। আমিও প্রশ্ন করতে চাই, বাকি যারা মারা গিয়েছেন তারা কি আজকে এখানে আছেন? তাদেরকে কি আপনারা আনতে পেরেছেন? আমরা নিজেরা যারা সুশীল সমাজ বলে বক্তৃতা করি, সংবাদকর্মী হিসেবে, মানবাধিকার কর্মী হিসেবে প্রশ্ন করতে পারি নিজেদের, আমরা কি সেগুলো তাদেরকে ইনক্লুসিভ পলিটিক্সের ভিতরে আনতে পারছি কিনা? আনতে পারছি না দেখেই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি ডেভিল সান মানে শয়তান খোঁজেন। তিনি ডেভিল সানকে প্রজেক্ট বানান, সেখানে তারা সন্ত্রাসী অপরাধী তাদেরকে খুঁজেন। তার মানে পুরো আলোচনাটাই এখন হয়ে রয়েছে আধ্যাত্মিক পর্যায়ে। এক পক্ষ শহীদের বিচার চাচ্ছেন, আরেক পক্ষ শয়তান খুঁজছেন। পুরাটাই একটা বাইবেলিক ক্যারেক্টার বা কোরআনিক ক্যারেক্টার বলে আমার মনে হয় যে অবস্থা আমার। দ্বিতীয় যে বিষয়টা আমি আসলে বলতে চাই যে 5ই মেকে ঘিরে একই সাথে আমি মনে করি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে কল্পনা চাকমার বিষয়ে কথা বলতে হবে, তাদেরকে একই সাথে কথা বলতে হবে সিরাজ শিকদারদের মৃত্যু নিয়ে, তাদেরকে একই সাথে কথা বলতে হবে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের আলাপ আলোচনা নিয়ে, এবং একই সাথে মনে রাখতে হবে হেফাজতের গঠন পুনর্গঠন সেই সময় যেমন করে হয়েছে তার আগে ঘৃণা চর্চাকারী বলে আপনারা যাদেরকে পরিচয় করান বা মনে করেন, একটা ব্লগার কমিউনিটিরও একটা বিপুল সংখ্যক মানুষের হত্যাকাণ্ড হয়েছে এবং সেটা রাষ্ট্রীয় মদতেই হয়েছে বলে আমার বিশ্বাস। এবং সেখানে বাংলাদেশের ডিজিএফআই থেকে শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ অফ পুলিশ, যারা প্রতিনিয়ত আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নানানভাবে প্রোটেকশন দিয়েছে। র্যাব 3 এবং র্যাব 1 আমি দেখেছি যে ডক্টর ইউনূসের বাড়ির যমুনার সামনে তাকে নিরাপত্তা দিতেন। সেই সময় তো প্রশ্ন করি নাই আমরা নাগরিকরা, বা আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স থেকেও প্রশ্ন আসে নাই যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদেরকে সাউন্ড গ্রেনেডের নামে গুলি করেছে, রাবার বুলেটের নামে বুকে গুলি করে মানুষরা মেরেছে, এবং তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা দেয়, হয়তো এখন জাতীয় সংসদেরও নিরাপত্তা দেয় বা সংসদের কর্মীদেরও নিরাপত্তা দেয়। তো সেই প্রশ্নগুলো আমার করতে হবে। আর সর্বশেষে শুধু একটা কথা বলি, সেই সময় অল্প কিছু নাগরিক সমাজের প্রতিনিধিরা যারা হয়তো নানানভাবে সমাজে কর্নার ছিল, আমিও হয়তো তাদের সাথেই ছিলাম, তারা মিলে আমরা যখন এই সব বিষয়গুলো নিয়ে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, রাস্তায় শাপলায় হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছি, এবং তারা পরবর্তীতে প্রায় 10-12 বছরে যে সংগ্রাম লড়াই করে ক্ষমতায় এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা যদি কোনো রকমের দুর্নীতি করে থাকেন বা অপরাধ করে থাকেন বলে যে অভিযোগগুলো শোনা যায়, এইটা আসলে দেখতে আমাদের ভালো লাগে না। যারা একসময় সুপারম্যান, হিটম্যান, ব্যাটম্যান, নানান রকমের মেসিয়ানিক ক্যারেক্টার হিসেবে আমরা উদ্ধারকারী হিসেবে আবির্ভূত হই, তারাই পরবর্তীকালে নির্যাতনকারী হয়ে উঠি।
বা অপরাধী হয়ে উঠি বা অভিযুক্ত হয়ে উঠি। এই যে সমাজের যে বাস্তবতা আমরা চলতেছে, স্মৃতি বিভ্রম ঘটতেছে এবং বিস্মৃতির রাজনীতি চলতেছে, এবং প্রতিনিয়ত যেই পার্টিকুলার কতগুলো ইভেন্টকে ভুলাই দেওয়ার চেষ্টা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির সদস্যদেরকে মারা হচ্ছে, অপরাধীকরণ করা হচ্ছে, নানান রকমের নোংরা কথা বলে বক্তব্য রাখা হচ্ছে, একই সাথে ওলামাদেরকে নিয়েও বলা হচ্ছে, আবার ব্লগারদেরকে নিয়েও আমরা সবাই বলি। এই সমস্যাগুলো এবং ঘৃণা চর্চাটা আশা করি এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার মধ্য দিয়ে আমরা কোনো না কোনোভাবে সেটা শেষ করতে পারবো। বুঝতে পারতেছি খুব বেশি কথা বলার নাই, শুধু এই কয়েকটা কথাই বলতে চাই যে সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হইতে হবে, এবং সংসদে বসে বসে যে আইনগুলো বাতিল করা হচ্ছে, জোরপূর্বক গুম সংক্রান্ত অধ্যাদেশকে বাতিল করা, এগুলো কিন্তু আসলে মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতার লক্ষণ। আপনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাদ দিবেন না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমাজে চলবে হাসিনা চলে যাওয়ার পরেও, এবং তারপরে পুলিশি নির্যাতন চলবে, এবং নাগরিকরা যারা বিচার চান তারা বিচার পাবেন না। এটাকে আন্তর্জাতিক আইনের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের যে সংজ্ঞায়ন আছে তার ভিতরে বোঝা যায় যে মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতা বাংলাদেশে আছে যদি আমরা বিচার করতে না পারি। সেই দিক থেকে আমাদের বন্ধু যিনি আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তো বলার ঠিক না, কেন তারা মাননীয়, কেননা সাহেব জমিদারি প্রথার নিয়ম, তো সেই দিক থেকে তারাও কিন্তু আসলে মানবতা বিরোধী অপরাধের ধারাবাহিকতা রক্ষা করতেছেন বলে আমরা ধরে নিব, যতদিন পর্যন্ত তারা এই বিচারগুলো সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে করতে পারবেন না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব রেজাউর রহমান এরিন সাহেবকে। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, জুলাই অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক জনাব সার্জিস আলম ভাই। আমরা ন্যাশনাল ওলামা আলায়েন্সের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, খেলাফত আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, যিনি 13 পরবর্তী জুলাই পর্যন্ত প্রায় 7 বার তিনি কারাবরণ করেছেন, এবং হেফাজত ইসলামের সেই সময়কার সেই ট্র্যাজেডির সময়, গণহত্যার সময় তার ভাই শাহাদাত বরণ করেছেন। উনি একজন শহীদ পরিবারের লোক, জনাব মৌলানা ফখরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাশনাল ওলামা আলায়েন্স কর্তৃক আয়োজিত শাপলার গণহত্যার বিচারহীনতার একযোগ উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনারের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় গত 13 বছর আমরা বিচার চাইব তো দূরের কথা, নিজেদেরকে স্বাধীনভাবে কথা বলার সময়টুকু সুযোগটুকু আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মনে করি শাপলা চত্বরের রক্তের স্পৃহা নিয়েই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদের সেই বাক স্বাধীনতা ফিরে এসছে। আমরা বিচার তো পাইনি, বরঞ্চ আমাদেরকে ধরে নিয়ে 2021-এ ডিবি কার্যালয়ে মৃত্যুর ক্রসফায়ারের ভয় দেখিয়ে মুছে কেনা হয়েছিল, একে 164 করানো হয়েছে। শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। আমার আপন চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলাম, আমার জিম্মাদারি ছিল বাবুবাজার ব্রিজ, বাবুবাজার থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে
গুলিস্তান গুলাবশা বাজারের নিকটে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগের কর্মীরা অতর্কিত হামলা করে আমার মিছিলের সামনে থেকে আমার চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলামকে মেরে অজ্ঞান করে লাশের সাথে ঢাকা মেডিকেলে পাঠায়। আমি দুজন শহীদের জানাজা পড়েছি, তিনজনের জানাজা পড়েছি। একজন আমার ভাই আমিরুল ইসলাম, আরেকজন কুমিল্লার মাওলানা মাহমুদুল হাসান, যার লাশটা শাপলা চত্বরের স্টেজের সামনে ছিল। 4টা লাশ আমরা দুটো পেয়েছিলাম, আর দুটো লাশ আমরা পাইনি। 7 তারিখ বিজিবি থেকে আমার কাছে জন ফোন করে বলে, ভাই বিজিবির মধ্যে 3 ট্রাক লাশ আছে। বললাম আপনার নাম্বারটা সাংবাদিকদেরকে দেই। বললো আমার চাকরিটা খাবেন না। আমি কিছু সাংবাদিকদেরকে নাম্বার দিয়েছিলাম, তারা বিজিবিতে গিয়েছে, তাদেরকে প্রবেশ করতে দেয়া হয় নাই। পরবর্তীতে এই লাশগুলো কোথায় গুম করেছে আমরা জানি না। কয়েক মাস পর আমরা জানতে পারলাম বাগদাতে ময়লার স্তূপের মধ্যে কঙ্কাল মাথার খুলি পাওয়া যায়, বিভিন্ন স্থানে মাথার খুলি পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার এসছেন, ডক্টর ইউনূস সাহেবের নিকট আমাদের প্রত্যাশা ছিল যে শাপলা চত্বর, 21-এর মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের বিপ্লবের সমস্ত শহীদদের বিচার আমরা পাব, কিন্তু তত দূরের কথা তো পাইনি। বরঞ্চ আমাদের হাদি ভাইয়ের লাশটাকে সামনে নিয়ে সেদিন আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব বিচার করবেন বলে এই কথাটুকু উচ্চারণ করতে সাহস পান নাই। আমরা জিজ্ঞাসা করতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আজকে ক্ষমতা নেই, এর পেছনে কি কারিশমা আছে এটা আপনি উত্থাপন করুন, জাতির সামনে প্রকাশ করা আপনার দরকার। আজকে আমাদের এনসিপি আহ্বায়ক নাহিদ ভাই আছেন, ওনার দলের 6 জন এমপি আছেন। আমরা বলবো আপনাদের ওলামা অ্যালায়েন্সের মাধ্যমে বিচার চাইবেন, ভালো কথা, আমরা সহযোগিতা করব। আপনাদের কাছে হেফাজত ইসলাম সহ বাংলাদেশের 30 লক্ষ ওলামায়ে কেরামের প্রাণের দাবি থাকবে। আপনারা সংসদেও শাপলা চত্বর, 21-এর মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের সমস্ত শাহাদাতের রক্তের বিচারের দাবি উত্থাপন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। বাংলার সমস্ত তৌহিদি জনতা, যুব সমাজ, আলেম সমাজ, হেফাজত ইসলামের নেতা কর্মীরা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। বর্তমানে অনেকেই হেফাজত ইসলামের অরাজনৈতিক এই সংগঠনটাকে কেউ কোন রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার এবং যাওয়ার হাতিয়ার বানাতে চাচ্ছেন। স্পষ্ট মনে রাখবেন, হেফাজত ইসলাম অরাজনৈতিক থাকতে দেন। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার জন্য হেফাজতকে হাতিয়ার বানাবেন না, তাহলে দেশের জনগণ আপনাদেরও দাঁত ভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে। ধন্যবাদ জনাব মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ, আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়কের অন্য একটি ব্যস্ততা থাকায় তিনি আমাদের সামনে বক্তব্য রেখে চলে যাবেন এবং উপস্থিত থাকবেন আমাদের এখানে। আমাদের দক্ষিণ অঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক সার্জিজ আলম সাহেব উপস্থিত থাকবেন, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আলামিন সহ সরোয়ার তুষার ভাই সহ সবাই থাকবেন। আমাদের আহ্বায়ক সাহেব চলে যাবে, ওনার একটা ব্যস্ততা আছে। তো আমরা সংক্ষিপ্তভাবে আমাদের একটা ডকুমেন্টারি আছে, এটা আমাদের আহ্বায়ক মহোদয়ের সম্মানার্থে আমরা ডকুমেন্টারিটা অল্প কিছুক্ষণ আমরা দেখাবো, তারপর বন্ধ করে দেবো, তারপর উনি বক্তব্য রাখবেন। আপনারা ধৈর্যের সাথে বসবেন। আপনাদেরকে ধন্যবাদ। আশা পাই একদম তো বক্তব্য দেন, বক্তব্য
যান্ত্রিক ত্রুটি থাকায় আমাদের সংক্ষিপ্ত 1 মিনিট বক্তব্য রাখবেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের দক্ষিণের সম্মানিত আহ্বায়ক মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকের এই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত শাপলার গণহত্যা বিচারহীনতার এক যুগ এই প্রোগ্রামে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আমাদের দক্ষিণের পক্ষ থেকে অভিনন্দন জানাই। আমি দুটি কথা বলতে চাই, সময় যেহেতু খুবই কম। দেখেন, শাপলা চত্বরে যে গণহত্যা 1 যুগ পার হয়ে গেল, এর কোনো বিচার হলো না। এটাকে কোনো ঘটনাই মনে করে না যারা এই ঘটনা ঘটিয়েছে বা বর্তমানে যারা ক্ষমতা, তাদের কাছে এটা কোনো ঘটনাই না, এমন অবস্থা দাঁড়িয়েছে। কিন্তু এই শাপলার গণহত্যার যে বিচার, এটা যদি হয়, এর দ্বারা অপরাধী শুধু শাস্তি নিশ্চিত হবে না, বরং এদেশে লঙ্ঘিত মানবাধিকার ফিরে আসবে। এদেশে যে একটা মানবাধিকারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে, এটা একমাত্র শাপলা গণহত্যার বিচারের মাধ্যমেই ফিরে আসবে। এজন্য আমি সরকারের কাছে অনুরোধ করব, সত্যকে আড়াল না করে একটা শ্বেতপত্র প্রকাশ করা এবং খুনিদের যে রাজনৈতিক পরিচয় আছে এটার ঊর্ধ্বে উঠে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা। ইনকিলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সাউন্ড দেন। Where hundreds of thousands are marching to the capital to demand the government start policing রাজপথে সালাদ আদায় করছেন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের, এটা আমরা সবাই জানি যে এটা খুবই ডিপলি ডিভাইডেড একটা শিক্ষা ব্যবস্থা। নর্মাল যে শিক্ষা ব্যবস্থাটা বাংলা মিডিয়ামে বড় একটা অংশ পড়াশোনা করতেছে, পাশাপাশি আরবি মিডিয়াম আছে। তো এই যে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং এই যে আমরা জেনারেল যেটা বলতেছি, এই যে আমাদের যে ডিভাইডেড শিক্ষা ব্যবস্থা, এগুলোরই বাই প্রোডাক্ট আসলে। কওমি মাদ্রাসা তো একদম সরকার থেকে সম্পূর্ণ বিপরীতে গিয়ে মানুষের টাকা পয়সা নিয়ে মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থেকে মাদ্রাসাগুলো গড়ে ওঠে আর কি। এবং এর পেছনে একটা বড় কারণ ছিল হচ্ছে ইসলামকে রক্ষা। প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তবে সে যে কোনো নাস্তিকতা চর্চা করতে পারে। ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা আছে, যারা ইসলামের নাস্তিকতার নাম নিয়ে ইসলামকে কি করে অবমাননা করে, ইসলামের যে পরিচিতিগুলো আছে, আইকনিক যে জিনিসগুলো আছে, বিভিন্ন সময় কটূক্তি করে, এগুলো বিরোধিতা করি আমরা। যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে বিভিন্ন ব্লগাররা লেখালেখি শুরু করলো। লিখতে গিয়ে দেখা গেল যুদ্ধাপরাধীর পাশাপাশি আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে অনেক ব্লগে লেখালেখি হচ্ছে। বিচার হতে পারে অপরাধী হলে, কিন্তু বিচারের নামে এখানে আল্লাহ রসুল নাম আসবে কেন, সাহাবায়ে কেরাম আসবে কেন,
ব্যবস্থা দেন, এটা যাচ্ছে অন্যদিকে। আমাদের দাবি ছিল আমরা বাংলাদেশের যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্মীয় জনগোষ্ঠী আছে, প্রত্যেকের আমরা সুরক্ষা চাচ্ছি। কেউ যেন কারো ধর্ম নিয়ে অবমাননা করতে না পারে। 5 মে 2013 ধর্মীয় বিষয়ে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লং মার্চ ও সমাবেশ কর্মসূচি। আসলে আমরা যে শাপলা চত্বরে অবস্থান নিয়েছিলাম, এটা আমাদের নাগরিক অধিকার ছিল। গণতান্ত্রিক দেশে আন্দোলনের অধিকার তো সবার আছে এবং সবকিছু নিয়ে তারা আন্দোলন করতে পারবে যতক্ষণ না অন্যের ক্ষতি হয়। গোলাপচাঁদ মাজার পর্যন্ত আসছি গুলিস্তান, তখন দেখলাম যে গোলাপচাঁদ মাজারের দক্ষিণ পাশে অর্থাৎ পায়তুল কামের দক্ষিণ গেটে বই পুস্তকের দোকানগুলোতে আগুন লাগাই দেওয়া হয়েছে, খুব মারামারি হচ্ছে। আমাদের প্রত্যেকের অনেকের তখন এজুজ দান সহ কোরআন ছিল আমাদের মুখে। সোজাসুজি ডানে বামে বড় বড় ব্যাংক ইত্যাদি বড় বড় সাইনবোর্ডে একটা লাইট আছে, সাইনবোর্ডের লাইটটা বন্ধ হয়ে পূর্ণ একটা খবর অন্ধকার হয়ে গেছে। রাত্রেবেলা বাতি নিভিয়ে কোন সরকার তার নাগরিক উপর গুলি চালাইতে পারে? যখন চতুর্দিকে হামলা, তখন ওই মুহূর্তে আমাদের স্টেজের সামনে 5টা লাশ ছিল। রক্তগুলো টপ টপ করছে শরীর দেখে, অনেকে ওই রক্তগুলো নিয়ে শরীরে রক্তে শরীর গায়ে মারতেছে, সাদা চুপা মারছে। রাষ্ট্রযন্ত্র কিভাবে জঙ্গি ফ্রেমিং করে আমাদের কাছে উপস্থাপন করেছে সেই সব ইতিহাসও আমাদের জানা। এই যে জনগণের উপরে যে নির্মম হত্যাযজ্ঞ এবং এই যজ্ঞের মাধ্যমে কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে একেবারে হোলসেল দমন করার যে লাইসেন্স, এটা কিন্তু সে পেয়ে যায়। শেষ পর্যন্ত আমরা যে চিত্রটা দেখি, হেফাজতকে একটা স্টেটমেন্ট পর্যন্ত 6 তারিখে দিতে দেওয়া হয়নি। পরবর্তী যে সময়টায়, সেই সময় আমরা আমাদের উস্তাদদের প্রতি প্রচন্ড আস্থাহীনতায় ভুগেছি। আমাদের যারা শাহাদত বরণ করেছে তাদের হিসাবই আমরা খুঁজে পাইনি একটা দীর্ঘ সময়। ছিলাম তখন আমাদের মাঝে একটা খবর রটিয়ে গিয়েছিল যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো সাপ্লাই ছিলাম সেদিন, আমাদের ভাইয়েরা আমাদের আপনারা ফোন করতেছে বারবার, আমরা কি করব? তখন আমরা বলছি তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো, হুজুর ইনশাল্লাহ পৌঁছে যাবে, এগুলো আমাদেরকে বলতেছি। সারা দেশে যখন এই খবরটা রটিয়ে যায় যে আল্লামা আহমদ শফী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ঠিক তখনই মাদারীনগর মাদ্রাসার দিকে সেখানে প্রায় 12টা লাশ পড়ে, হাটাজারিতে 6টা লাশ পড়ে। একজন হচ্ছে আলামিন, একজন হচ্ছে শহীদ জসিমউদ্দিন, একজন হচ্ছে জাহেদ, আর একজন হাফেজ শাহাদাত। শাহাদাত গুলি খাওয়ার পর নাকি এখানে হাটাদারি মাদ্রাসার সামনে যে কুটি ছিল ওইখানে নাকি গুলিবিদ্ধ হয়েছে, ওখান থেকে হাটাদারি মেডিকেলে নিয়েছে, ওখানে চিকিৎসা দেয়। আমি হাফেজের লাভ করতে পারছি, হাফেজের মাথা থেকে তুমি পারাবে এমনি বলে আমি শুনতাম। তেলের নিয়ে যে আমাদের ধর্ম হালাম হবে, এটা আশঙ্কা অনেক আশা ছিল না আমার। এখনো ফ্যামিলির মধ্যে সবাই আমার আম্মা পর্যন্ত কান্নাকাটি করে। 2013 সালে শাপলা চত্বর। সে রাতের বিভীষিকার হৃদয় পোড়ায়, তোলপাড় করে চলে আমার ভেতর। সে আধার না সুকার কোনদিন, বেদনায় নীল হয় ঝাপসা নজর। শাপলা বাঙালির মনের ডোর, শহীদের খুনে রাঙা বিরোধের ভোর। এই ক্ষত যাবে না খুব সহজেই, সে বিচার হবে হবে নয় বেশি দূর। কত মায়ের বুক হলো খালি সে রাত, কত বোন হারালো তার ভাইয়ের স্মৃতি, কত ঘরের রানী পেল বিধবা
সন্তান হারালো। আলহামদুলিল্লাহ, আমরা শাপলা গণহত্যা নিয়ে যে তথ্যচিত্রটি দেখলাম তার কিছু অংশ আমরা এখন প্রদর্শনী করেছি। বাকি অংশটুকু ইনশাল্লাহ আমরা যথাসময়ে উপস্থাপন করব। শাপলা শুধুমাত্র একটি নিছক ঘটনাই নয়, এই শাপলা হত্যাকাণ্ড এবং পুরো ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে আমূল পরিবর্তন এসেছে, যে নতুন ডাইমেনশন তৈরি হয়েছে, আমরা মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশের আলেম ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থী যারা বাংলাদেশের মূল ধারায় রাষ্ট্রকে পরিবর্তনের জন্য তারা রক্ত দিয়েছে এবং ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম ছিল, সেই আন্দোলন সংগ্রামের একজন বংশীবাদক, একজন হুইসেল ব্লোয়ার হিসেবে প্রথমবারের মতো ফ্যাসিবাদের কফিনে পেরেক মারা শুরু করেছিল এই শাপলা চত্বর। আজকের এই আয়োজনে অনেক অতিথিরা উপস্থিত হয়েছেন, বিভিন্ন অংশীজনদের মধ্য থেকে যারা শাপলায় যার যার জায়গা থেকে অবদান রেখেছেন। আমরা সকলকেই আজকের এই আয়োজনে অংশগ্রহণ করাবার চেষ্টা করেছি। আজকের আয়োজনের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক, যার ডাকে সাড়া দিয়ে বিগত 17 বছরের ফ্যাসিবাদকে আমরা লাল কার্ড দেখিয়েছিলাম। আমাদের সেই সংগ্রামী আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ, এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম, সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব নাহিদ ইসলাম আজকের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমি আমাদের প্রধান অতিথিকে বিশেষভাবে অভিবাদন জানাই। আমাদের প্রধান অতিথির বক্তব্য সর্বশেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ কারণবশত তিনি অন্য একটি ব্যস্ততা থাকার কারণে এখন তিনি আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন। শাপলা নিয়ে আমরা আমাদের মানবাধিকার কর্মী সম্মানিত অতিথি রেজাউর রহমান লিলিন ভাই বলে গেছেন, এটাকে শুধুমাত্র একটি প্রান্তিক দাবি হিসাবে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা এই শাপলার হত্যাকাণ্ডের বিচারের দাবিকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের আয়োজনের প্রধান অতিথি, এনসিপির সংগ্রামী আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি আমার আরেকটি জরুরি প্রোগ্রাম থাকায় আমি প্রোগ্রামের মাঝখানে বক্তব্য রেখে আমাকে চলে যেতে হচ্ছে। আশা করি এই প্রোগ্রাম পরবর্তীতে চলবে এবং আপনারা অংশগ্রহণ করবেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, যাদের আয়োজনে আজকে শাপলা গণহত্যার বিচারের দাবিতে আজকের এই আলোচনা সভা এবং তথ্যচিত্র প্রদর্শনী, এবং যারা আজকের এই আয়োজনে অতিথি হিসেবে এসেছেন, বক্তব্য রাখছেন বা রাখবেন, তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে যে তথ্যচিত্রটি আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এটার পরে আমরা সবাই একটু আবেগ আক্রান্ত হয়ে গিয়েছি। আমার বক্তব্য আমি ঠিক সাজিয়ে এসেছিলাম অন্যভাবে, এখন সেটা একটু এলোমেলো হয়ে গিয়েছে। যখন এই ঘটনাটা ঘটে 2013 সালে, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। যেহেতু আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমি তখন স্কুলে পড়ি এবং ঢাকা শহরে তখন একটি থমথমে রাত, সেই রাত 5ই মের রাত। আমরা বাসায় বসে টেলিভিশনে দেখতেছিলাম যে সেখানে সব লাইট নিভিয়ে দিয়েছে, আক্রমণ হবে, পুলিশ প্রস্তুতি নিচ্ছে। তবে হঠাৎ করে দেখলাম দিগন্ত টিভি বন্ধ হয়ে গেল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গেল।
এবং সেই রাতে আমরা এরপর অনেক কিছু ভাষাভাষী শুনতে পারলাম, কিন্তু আমরা আসল তথ্য জানতে পারি না, কিন্তু শুনতে পেরেছি। পরবর্তীতে নিশ্চিত হয়েছি সেই রাতে কি মর্মান্তিক ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটে গিয়েছিল। শাপলার এই গণহত্যা, শাপলার এই হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় একটা ক্ষত তৈরি করে গিয়েছে। যদি শাপলা গণহত্যাকে সেই সময় আমরা ঠেকিয়ে দিতে পারতাম, সেই সময় যদি যারা এটার জন্য দায়ী, সরকার, রাষ্ট্রযন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক এলিমেন্ট, তাদেরকে যদি বিচারের আওতায় আমরা আনতে পারতাম, তার বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে সমাজের এবং রাজনীতির সকল পক্ষ আমরা দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু জুলাই গণহত্যা হতো না। শাপলা গণহত্যাকে কোনো না কোনো ভাবে তো বৈধতা দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট তৈরি করতে অনেকেই ভূমিকা রেখেছে। ফলে সেই সময় সরকারকে জবাবদিহিতা করতে পারা যায়নি বলে সরকার জুলাইতে আরেকটা গণহত্যা করার সুযোগ পেয়েছে, সাহস পেয়েছে। শাপলা হত্যাকাণ্ডের অনেকগুলো ডাইমেনশন আছে, অনেকগুলা মাত্রা আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, আজকে যে আমরা দাবি এখান থেকে উঠাচ্ছি যে এক যুগ চলে গিয়েছে বিচারহীনতার, আমরা আজকে এসে জুলাই পরবর্তী বাংলাদেশে এসে আমরা এটা বিচারের দাবি জানাচ্ছি। এটা কিন্তু ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের দাবি না, এটা এনসিপির দাবি, এটা বাংলাদেশের জনগণের দাবি। আমরা জানি 13 সালের প্রেক্ষাপটটা, যে 2013 সালে যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে একটা আন্দোলন শুরু হলো এবং শেখ হাসিনা সরকারের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সে আন্দোলন উস্কানি দেওয়া হলো বিরোধী দলকে, বিরোধী মতকে দমনের জন্য। জামাত ইসলামী নেতাদেরকে সেই সময় হত্যাকাণ্ড করার একটা প্ল্যাটফর্ম হিসেবে একবারে স্টেজ করা হলো শাহবাগের আন্দোলন, এবং সেই আন্দোলনে ইসলাম বিদ্বেষকে প্রশ্রয় দেওয়া হলো। খুব স্বাভাবিকভাবে এদেশের ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, তার ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কথা বলা হবে, কটূক্তি করা হবে, তারা তার বিরুদ্ধে দাঁড়াবে। এবং আপনারা তথ্যচিত্র দেখবেন, হেফাজত সেই সময় অনেকবার বলেছে যে যুদ্ধাপরাধীর বিচার নিয়ে কিন্তু তাদের কোনো ইস্যু ছিল না। তাদের ইস্যুটা যে এখানে ইসলামের বিরুদ্ধে যারা কটূক্তি করে তারা এইখানে এই আন্দোলনটাকে নেতৃত্ব দিচ্ছে এবং ইসলাম বিরোধী নানান ধরনের বক্তব্য সেখান থেকে আসছে, এবং তারা তাদের একটা দাবি দেওয়া নিয়ে নাগরিক অধিকারের জায়গা থেকে তারা ঢাকা শহরে এসেছিল সমাবেশ করতে। আপনি 13 দফা সমর্থন করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু সমাজের কোনো অংশ যদি তার মত প্রকাশের অধিকার, তার একটা দাবি দেওয়া পেশ করতে চায়, রাষ্ট্রে তার অধিকার আছে। আপনি 13 দফার সমর্থন করেন কিংবা করেন না, কিন্তু আপনি কখনোই তাদের উপর হত্যাকাণ্ডকে, তাদের উপর দমন পীড়নকে আপনি সমর্থন করতে পারেন না একটা রাষ্ট্রে। নিরস্ত্র নিরপরাধ ঘুমন্ত মানুষের উপরে, প্রতিবাদকারীদের উপরে দমন পীড়ন চালানো, গুলি চালানো আন্তর্জাতিক আইন, যে কোনো আইন অনুযায়ী এটা মানবতা বিরোধী। এবং আমরা দেখেছি সেই মানবতা বিরোধী অপরাধের পরে, হত্যাকাণ্ডের পরও সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা কিরকম নির্লজ্জ মিথ্যাচার করেছিল, এবং সেই সময় পত্রিকাগুলো কি ধরনের রিপোর্ট করেছিল আমরা কেউ কিন্তু ভুলে যাইনি। সেই ডকুমেন্টস এখনো আছে। হেফাজতের তাণ্ডব বলে প্রচার করা হয়েছে, যারা ভিকটিম তাদেরকে অপরাধী হিসেবে প্রচার করা হয়েছিল, তাদেরকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়েছিল। এবং এটাও আসলে 13 সালে হুট করে হয়েছে এরকম না। বাংলাদেশে ওয়ার অন টেরর প্রজেক্টের সময় থেকেই এই দেশের দাড়ি, টুপি, মাদ্রাসা, আলেম ওলামাকেই এক ধরনের জঙ্গি হিসেবে চিত্রিত করার প্রবণতা আমাদের মিডিয়া সহ নানান জায়গায় আমরা দেখেছি। এবং দক্ষিণ এশিয়ায় এর সাথে আরো যুক্ত হয়েছে হিন্দুত্ববাদ। ফলে আমাদের স্বাভাবিকভাবে সাধারণ মুসলমান অনেকেই দাঁড়িয়ে রাখেন, অনেকেই রাখেন না। আমাদের আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র, তাদেরকে আদারাইজ করে ফেলা, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলা, যেন বা তারা সমাজের ভিতরে অন্য একটা সেগমেন্টের লোক, কিন্তু তারা তো আমাদের সমাজেরই অংশ, আমাদের ভাই বন্ধু, আমাদের আত্মীয় স্বজনরাই তো মাদ্রাসায় পড়ে। আমরা কেউ স্কুল কলেজে পড়েছি, আমার ভাই বোনেরা কেউ মাদ্রাসায় পড়েছি। ফলে এই যে তাদেরকে আলাদা করে দেওয়ার একটা রাজনীতি, সমাজকে বিভাজিত করে দেওয়া হয়েছে এই রাজনীতির মাধ্যমে, এইটার একটা রূপ আমরা দেখেছি 13 সালে শাপলা এবং শাহবাগের মধ্যে দিয়ে। এবং এর ফায়দা নেওয়ার চেষ্টা করেছে
সেই সময় ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার। আমি আরেকটা কথা বলতে চাই যে আমার ব্যক্তিগত মত হচ্ছে রাজনৈতিক লড়াই এর দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর। সেই সময় শাপলা এক ভাই বলেছেন যে বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, অবশ্যই সাথে ছিলেন, সাথে ছিল বিএনপি, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। দেশের জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনে নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। আমরা বিভিন্ন সময় দেখি মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই যে মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদেরকে ঠেলে দেওয়া হলো, এর দায় কি বাংলাদেশের সেই সময় সকল রাজনৈতিক দল নিবে না? অবশ্যই আমি মনে করি নেওয়া উচিত। অবশ্যই ফ্যাসিস্ট সরকার, তার যৌথ বাহিনী, তার পুলিশ বাহিনীর এটার দায়, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলার যদি আরো রাজনৈতিক ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। ফলে আমরা চাই না যে আমাদের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করা হোক, ক্ষমতার হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করুক, এবং তাদেরকে সমাজে অপরায়ণ করে রাখা হোক, সমাজে আদার করে রাখা হোক। তারা এই সমাজেরই অংশ, তাদেরও নাগরিক অধিকার আছে, তাদেরও দাবি দেওয়া থাকলে তারা সেটা প্রকাশ করবে, সরকার সেটা বিবেচনা করবে, সরকার তাদের সাথে ডায়ালগ করবে যে সেই দাবি কতটুকু তারা মানবে, কতটুকু মানবে না। আমাদের মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তাদেরকে যে ভিন্নভাবে জঙ্গি হিসেবে চিত্রিত করা, এই প্রবণতা থেকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের শিক্ষিত সমাজ, রাজনৈতিক দল, আমাদের সবাইকেই বের হতে হবে। এবং আমি সংসদের শেষ বক্তব্য বলেছি, এই দেশের জঙ্গিবাদের উপাদান থাকতে পারে, জঙ্গি প্রবণতা যদি থাকে সেটাকে সঠিকভাবে চিহ্নিত করে সেটাকে আইনের ভিত্তিতে সমাধান করা উচিত। কিন্তু ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি হিসেবে চিত্রিত করা, দাড়ি টুপি থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হলে শিবির বলে নির্যাতন করা, এইটা কিন্তু আমরা কোনোভাবেই আর অ্যালাউ করব না। এবং এই রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল, এই রাজনীতি যাতে এই সরকার না করে, আমরা সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের জন্য, প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের এখান থেকে বক্তব্যটা খুবই সুস্পষ্ট যে এখানে একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছিল 2013 সালে, এবং আমরা এখনো দেখি বিভিন্নভাবে বলার চেষ্টা করা হয় বিভিন্ন জায়গা থেকে যে এই মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়নি, তেমন কেউ আসলে মারা যায়নি। এবং সরকারের উচিত একটা সুস্পষ্ট একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করা যে আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই পরিবারগুলোর এখন কি অবস্থা, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন প্রজন্মকে সচেতন করতে হবে আমাদেরকে, যাতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের যে সমাজে বিভাজন হয়ে যাওয়া, সেটা যাতে আর না হয়। এবং আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান, আমাদের আলেম ওলামা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের এই দেশের রাজনীতি, এই দেশের ইতিহাসে তাদের ব্যাপক ভূমিকা আছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের ব্যাপক ভূমিকা রয়েছে। এদেশের যত গণ আন্দোলন হয়েছে, জাতীয় আন্দোলন হয়েছে, মুক্তির লড়াই হয়েছে, এদেশের আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমাদের জাতীয় ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই স্বীকৃতি দেই, সেই লড়াইকে, সেই তাদের ইতিহাসকে আমরা ধারণ করি, আমরা আমাদের দেশের জাতীয় ইতিহাসের অংশ মনে করি। এবং আমরা মনে করি যে আমাদের জাতীয় পর্যায়েও আলেম ওলামাদের কথা বলা উচিত, ভূমিকা রাখা উচিত, তাদের মেইন স্ট্রিমে আসা উচিত, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা উচিত, দেশ নিয়ে, রাষ্ট্র নিয়ে, সমাজ এবং নাগরিক অধিকার নিয়ে। এবং লেলিন ভাই বলেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, মানবতা বিরোধী হত্যাকাণ্ড, এটা সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদেরকে এই অবস্থানটা জানাতে হবে, আমাদের কথা বলতে হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারের সময় সেটা বলেছি, এবং এই সরকারের সময় আমরা বলছি যে সকল মানবতা বিরোধী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা হয়েছে, এবং বিগত সরকারের সময়, বিগত সরকার বলতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সবকিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আরেকটি বিষয় বন্ধুগণ,
আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। এবং বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব